প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ভোলাবাবু যেখানে শেষ করেছিলেন আমরা সেখান থেকে শুরু করতে চাই। অচেনা পশ্চিমবঙ্গ যেন একটা ধুঁকছে, প্রচুর টাকার খেলা হয়। কীর্তি আজাদ তো এখনো ঠিকঠাক করে বাংলাটাই বলতে পারেন না। একটাও বিরোধী কোনো পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ আছে? সমস্তটা গায়ের জোরে দখল করে নিচ্ছেন। চাপ নেই আমি বলবো না, আছে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম একটা নোংরা রাজনীতি করছে। অ্যাকচুয়ালি ভোলা সেনকে যারা হারিয়ে বাড়ি পাঠিয়েছিল তারাই তো এখানে ঘটা করে ভোলা সেনের জন্মদিন বিষয়গুলো পালন করে। গান্ধী কালচারে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। আসন্ন লোকসভা ভোটের সামগ্রিক বাংলার রেজাল্ট গতবারে যা হয়েছিল 2019-এর লোকসভা ভোটে, সেই ফলাফল কি ধরে রাখবে বলে আপনি মনে করছেন? গতবার আমরা ভারতীয় জনতা পার্টি 18টা আসন পেয়েছিলাম। এবারে 18টার বেশি হবে, তো কম হবে না, এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। যুব মোর্চার একজন রাজ্যের সাধারণ কর্মী হিসেবে আমি এটুকু বলতে পারি, মানুষ প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে আছেন। সন্দেশখালির যে ঘটনা, তার সঙ্গে পশ্চিমবাংলায় কলকারখানা নেই, যারা শিক্ষিত বেকার যুবক তারা কলকাতার রাস্তায় দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন, সব মিলিয়ে একটা মানে অচেনা পশ্চিমবঙ্গ যেন একটা ধুঁকছে, সেরকম জায়গায় পশ্চিমবাংলা যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষ এই বিষয় থেকে মুক্তি নেওয়ার জন্য বিজেপিকেই তারা বিকল্প হিসেবে মনে করছেন। আজকে গোটা রাজ্য জুড়ে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যে লড়াই দিচ্ছেন, এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, যেমন মানে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমে সচিন টেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলির জুটি, একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা যারা 90-এর দশকে জন্মেছি, বড় হয়েছি, তারা এই দুজনার অনবদ্য ক্রিকেটের যে পারফরমেন্স, এই জুটি দেখে বড় হয়েছি। এবং এখন রাজনীতিতে এসে দেখতে পাচ্ছি যে শুভেন্দুদা এবং সুকান্তদার অনবদ্য জুটি। আপনি তো 4টে লোকসভার দায়িত্বে আছেন। আপনার নিজের লোকসভা হচ্ছে বর্ধমান, দুর্গাপুর। আর সেখানে তো অলরেডি তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেছেন, কীর্তি আজাদ। এবং যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের পক্ষে, তিনি তো দীর্ঘ সময় বিহারে তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তো তারপরে তিনি এখানে এসে প্রার্থী হলেন। বিজেপি করতেন, হ্যাঁ, তারপর উনি বিজেপি থেকে চলে এসছেন, এখন উনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছেন। প্রথমত বিষয়ে, গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক দেশে যে যে কোনো পার্টি করতে পারে, তো সেটা তার গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে, সে বিষয়ে আমার কিছু বলার নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে কীর্তি আজাদটা খুব একটা ফ্যাক্টর নয়। প্রথমত মানুষ ভোট দেবেন দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, দেশের অভ্যন্তরীণ এবং বহিঃশত্রু তাদের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা, শান্তিতে বাস করা, এবং এই বিগত 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে তার বেনিফিট কি পেল মানুষ, এবং একটা স্টেবল গভর্নমেন্ট, স্থায়ী গভর্নমেন্ট, মিলিজুলি সরকার চান না। একটা সরকারের যদি অসংখ্য মাথা হয়, আলটিমেটলি সরকার তো চলেই না, দর কষাকষি হয়, ব্ল্যাকমেলিং হয়, প্রচুর টাকার খেলা হয়, এবং দেশের স্বার্থ সেখানে সুরক্ষিত হয় না। ব্যক্তি, ক্ষুদ্র ক্ষুদ্র দল, তাদের মন্ত্রিত্ব, তাদের কোটা, এইসবগুলো ম্যাটার করে। তো সাধারণ মানুষ অতটা বোকা নন। যেভাবে উনি বহিঃশত্রুদের হাত থেকে, আক্রমণের হাত থেকে বাঁচিয়েছেন, ডিজিটালি ইন্ডিয়া করছেন, থেকে আরম্ভ করে আজকে চাঁদে, দক্ষিণ মেরুতে সফল অবতরণ হলো চন্দ্রযানের। সব মিলিয়ে ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে আজকে মানে বিশ্বের 3-4 নম্বর উঠে আসছে, আগামী দিন আরও এগোবে। সব মিলিয়ে মানুষ, মোদিজির বিকল্প এই মুহূর্তে ভারতবর্ষে কেউ নেই। তাই এই বিষয় নিয়ে কীর্তি আজাদের থেকে আমরা মোদিজির যে কাজ সেটা দেখি মানুষ ভোট হবে। আরেকটা কথা কি, এখানে মানুষ, আমি যেটা সোশ্যাল মিডিয়া দেখে জানতে পেরেছি, এখানকার মানুষ কীর্তি আজাদকে খুব একটা ভালোভাবে নিচ্ছেন না। কারণ এটা, এখানকার যদি কোনো সান অফ সয়েল, ভূমিপুত্রকে যদি ক্যান্ডিডেট করা হতো, মানুষ অনেক বেশি আবেগে উদ্বেলিত হতো। কীর্তি আজাদ তো এখনও ঠিকঠাক করে বাংলাটাই বলতে পারেন না। তো স্বাভাবিকভাবে একটা তো মানুষের মধ্যে প্রশ্ন থাকেই যে
এখানে আজকে এত সিট দিয়ে দিচ্ছেন যারা অবাঙালি। আচ্ছা, বাংলা যারা বিহার বা অন্যান্য জায়গায়, সেখানে কটা বাঙালিকে গিয়ে সিট দিচ্ছেন, তাই না? আজকে পশ্চিমবাংলার 42টা সিটের মধ্যে যদি 3-4টে অবাঙালি দখল করে নেয় তৃণমূলের, আমি জিতবে না সেটা আলাদা বিষয়, কিন্তু যদি টিকিটটা পান, আজকে ওখানকার যারা শাসক পার্টি, যাদের মুখ্যমন্ত্রী আছে, এখন নয়, জেডিইউর সঙ্গে আমাদের অ্যালায়েন্স হয়েছে আগে, বা ঝাড়খণ্ডে, তো সেখানে কি বাঙালিদেরকে 4টে-5টা করে আসন ছাড়ছে? কই, আমি তো সেটা দেখতে পাচ্ছি না। যদি ছাড়ে, অলওয়েজ ওয়েলকাম। বহরমপুরে যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন ইউসুফ পাঠান, তিনি কিন্তু গুজরাট থেকে এসেছেন। তো দুটোর ক্ষেত্রেই একটা গন্ধ পাওয়া যাচ্ছে বিজেপি, অর্থাৎ বর্তমানে সিপিএম বা বামফ্রন্ট তারা যে একটা কথা বলছে যে বীজমূল, অর্থাৎ বিজেপির সঙ্গে তৃণমূলে একটা যৌথতা, তাদের মধ্যে একটা আন্তরিকতা আছে এবং তাদের আঁতাতের জন্যই বাংলার এই এই অবস্থা। মানে একদিক থেকে তৃণমূল যে প্রার্থীগুলোকে সামনে নিয়ে আসছেন, তাদের সঙ্গে কোনো না কোনোভাবেই বিজেপির একটা কানেকশন আছে। উনি এটা মমতা ব্যানার্জি দ্বিচারিতা, যে বাংলা নিজের মেয়েকেই চায়। তাহলে বাংলা যদি নিজের মেয়েকে চায়, তাহলে বাংলা এখন যে লোকসভা সিটগুলো বাংলা নিজের ছেলেকে চাইছে না কেন? উনি বলছেন বাংলাকে গুজরাট হতে দেবো না, আর গুজরাট থেকে লোক নিয়ে এসে বাংলায় দাঁড় করাচ্ছেন। আর এখানকার যারা সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা আছে, তাদেরকে উস্কে দিচ্ছেন যে বিজেপি এলে তোমাদেরকে তাড়িয়ে দেবে, এনআরসি সিএ করে। যদিও সংখ্যালঘুরা এখন বুঝছেন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে সিএ নিয়ে কোনো ভয় খাওয়ার কারণ নেই। সুকান্ত দাও বলেছেন এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও বলেছেন যে যদি সিএ নিয়ে কোনো সংখ্যালঘু ভাই বোনের মধ্যে কোনো প্রশ্ন দেখা দেয় বা কোনো সমস্যার মুখে পড়েন, সেটা সমস্যার মুখে পড়বেন না, তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা পাশে আছি। এটা তো সম্পূর্ণ বলে দিয়েছেন। তো স্বাভাবিকভাবে এটা আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ইউসুফ পাঠানের বিষয়টা, আজকে গুজরাট থেকে এখানে ক্যান্ডিডেট হচ্ছেন, তার থেকেও বড় কথা যে ইউসুফ পাঠান বা কীর্তি আজাদ, এদের অবদান ভারতীয় ক্রিকেট দলে দেশের জন্য খেলেছেন, ঠিক আছে, কিন্তু দেশের জন্য খেলেছেন মানেই যে এখানে যে এসে যে দলের প্রতিনিধিত্ব করছেন, তারা বিগত 10 বছর ধরে বাংলা কী অবস্থা রেখেছেন। একটা বিরোধী কোনো পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ আছে, সমস্তটা গায়ের জোরে দখল করে নিচ্ছেন। তাদের ক্রিকেটে তারা ভারতের হয়ে খেলেছেন, সে বিষয়টা অন্য একটা বিষয়, কিন্তু সেটা যেমন ঠিক, তার সঙ্গে তো এই জায়গাটাও তো আপনাকে ভাবতে হবে যে যে দলের হয়ে তারা কিনা প্রতিনিধিত্ব করছেন, তাদের ছবিটা কি। ইউসুফ পাঠান বা কীর্তি আজাদ ব্যক্তি, এদেরকে ফ্যাক্টর বলে খুব একটা অন্য মনে করি না। মুখ্যমন্ত্রী তো বলছেন যে বাংলায় সিএ এবং এনআরসি হতে মানে উনি করতে দেবেন না। কোথায়? বাংলায় তো সিএ লাগু, গোটা ভারতবর্ষ তো লাগু হয়ে গেছে। উনি কি বাংলাটাকে ভারতবর্ষের বাইরে মনে করেন নাকি? তো বাংলায় তো আছে, লাগু হয়েছে। কই, আমি তো দেখলাম না কোথাও কোনো প্রতিবাদ, প্রতিরোধ বা বিরাট কিছু হচ্ছে না, হচ্ছে না। তো তার থেকে মতুয়ারা, নমশূদ্ররা, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে, যারা বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে এসছেন, তাদের এখানে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এখানে নাগরিকত্ব কোনো কারার ব্যাপার তো নেই। যারা এসছেন ধর্মীয় কারণে, তো তাদের উৎপীড়নের কারণে ওখানে শান্তিভাবে তারা বসবাস করতে পারেননি, তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারেননি। কোথাও মনে হয়েছে যেহেতু গোটা পৃথিবীর মধ্যে হিন্দু কমিউনিটির সুরক্ষিত দেশ যদি কোথাও বলে থাকেন, সেটা একমাত্র ভারতবর্ষ। স্বাভাবিকভাবে তাদের যাওয়ার কোনো বিকল্প জায়গা নেই। তারা যদি এখানে আশ্রয় না পায়, কোথায় পাবে? সেইভাবে তারা এসছেন, এখানকার সকালে ভেবেছেন। আর এই যে সিএ এনআরসির বিষয়, এটা রাজীব গান্ধীর আমল থেকে আরম্ভ করে এই কংগ্রেসের এজেন্ডাতে আছে। আজকে সিপিএম বড় বড় কথা বলছে, সিপিএমের পার্টি কংগ্রেসের রেজুলেশন আপনি ফলো করুন। সুতরাং এরা, আর সিপিএমের এই বিষয়ে যত কম কথা বলবেন তত ভালো। সিপিএমের জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, গৌতম দেব, আমি এক ধাপ থেকে নাম করে দিতে পারি, শ্যামল চক্রবর্তী, সুজন চক্রবর্তী, যে কটা আপনি দেখছেন, এদের সবই তো আপনি খোঁজ নিন 100 বছর 150 বছর আগে এরা কোথায় ছিল। হয় বরিশাল, নয় খুলনা, নয় বাংলাদেশে ঢাকার আশেপাশে, নয় যশোর, নয় চট্টগ্রাম, কোথাও না কোথাও আছেই। ভারতবর্ষের মধ্যে তো পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষে যদি এটা ইমপ্লিমেন্ট হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাহলে পশ্চিমবাংলা হয়েছে, লাগু করতে দেবেন না কোথাও? অলরেডি তো হয়ে গেছে, লাগু হবেই আপনাদের সিএ, হয়ে গেছে তো। আপনি কি দেখতে পাচ্ছেন লাগু হয়নি? আপনি কোনো সংবাদে বা কোনো জায়গায় দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলায় লাগুটা হয়নি? না, ভারতবর্ষ মধ্যে পশ্চিমবাংলা নেই, পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে নেই। ভারতের মধ্যে যদি লাগু হয়, ভারত দেশে, তো ভারতের একটা অঙ্গরাজ্য, সেখানেও লাগু হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এনআরসি, এখনও পর্যন্ত এটার কোনো নামগন্ধ নেই। যারা এইসব নিয়ে বাজার গরম করছেন, তারা চুরি করে মানুষের হাতে একটা ইমেজ চলে গেছে তাদের। এটা বলে একটা ধর্মীয় পোলারাইজেশন করে মানুষকে একটা ভয় দেখিয়ে
একটা দূরে রাখার চেষ্টা। আমি একটা কথা শুধু আমার সংখ্যালঘু ভাই বোনেদের কাছে আমি মানে প্রশ্ন রাখতে চাই, আপনারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন। আপনাদেরকে যতবার ভোট আসে বিধানসভা বা লোকসভা, আপনাদেরকে বলে যে বিজেপি যদি পশ্চিমবাংলায় আসে, বিজেপির যদি মুখ্যমন্ত্রী হয়, পশ্চিমবাংলা থেকে সবাইকে তাড়িয়ে দেবে, চলে যেতে হবে মুসলিম ভাই বোনদের। আচ্ছা, ভোটের সময় 2 মাস 3 মাস আপনাদেরকে ব্যবহার করে, কোথাও ফিস্ট খাওয়ায়, ভালো মন্দ খাওয়ায়, একটু যারা আছেন অন্যান্য সম্প্রদায়ের, যাদেরকে যাকে যে ফুলে সন্তুষ্ট, কাউকে কোনো কিছুর প্রলোভন দেখায়, কাউকে টাকা দেয়, কাউকে খাবারের ফিস্ট খাওয়ায়, কাউকে কোনো কোনো জায়গায় কেউ মদ মাংস খায়, বিভিন্ন কমিউনিটি সব কিছু মিলিয়ে আলটিমেটলি ভোটের পর যখন ভোটটা হয়ে যায়, যারা খেটে খুঁটে গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বুথটা রক্ষা করে তৃণমূলের ভোটটা করে তৃণমূলকে জিতিয়ে আনে, তারাই কিন্তু 1 মাস বাদ রেজাল্ট বেরোনোর পর বিজয় মিছিলে সবুজ আবিরটা মেখে নেচে 1 মাস বাদ কিন্তু কোনো না কোনো দূরপাল্লার ট্রেনের টিকিট কেটে যে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে হয় মোটা মাইনে। তার মানে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে, যদি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় সুরক্ষিত না হয়ে থাকে, তাহলে এখানকার মুসলিম সম্প্রদায়েরা ভোটের পর জিতে তৃণমূলের সঙ্গে নাচছেন, গাইছেন, আবির খেলছেন, আনন্দ করছেন, লাড্ডু খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, তাদের সঙ্গে ফিস্ট করছেন। জিতে আবির মাখার পর কেন তারা বিজেপির যে সমস্ত রাজ্যগুলো আছে মুখ্যমন্ত্রী সরকার, সেখানে গিয়ে অ্যাম্বোটারি, কোথাও নির্মাণ শ্রমিক বিভিন্ন কাজ করছেন, পরিবহন শ্রমিক কাজ করছেন, তাহলে তারা তো সুরক্ষিত নয়। তাহলে এখানে যদি বিজেপি এলে, বিজেপির মুখ্যমন্ত্রী এলে সুরক্ষিত না হয়, তাহলে বিজেপির রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী আছে সেখানে বছরের পর বছর কাজ করে কিভাবে তারা এই বাংলায় টাকাটা পাঠিয়ে তাদের ঘরে স্ত্রী, পুত্র, বাবা, মা, কন্যাকে প্রতিপালন করছেন? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এখন তিনি যে বিজেপিতে যোগদান করলেন, তো আগামী লোকসভা ভোটে তিনি কতটা ফ্যাক্টর হতে পারেন বলে আপনি আশা করছেন? দেখুন, এই ধরনের মানুষ যে কোনো রাজনৈতিক পরিসরে আসাটাই রাজনীতির মঙ্গল, এবং যে দলে যাবেন অবশ্যই সেই দলের মঙ্গল। আমি এর থেকে অনেকটা বড়োভাবে দেখতে চাই, উনি যেহেতু পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবাংলায় এসেছেন, সম্পূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রদেশের সাধারণ জনগণের কল্যাণ বলে আমি দেখি। আর স্বাভাবিকভাবে এইটা উনি জয়েন করার পর তো মানুষের মধ্যে একটা অন্যরকম বার্তা গেছে, ওনার যে কাজকর্ম সেটা তো একটা প্রভাব পড়েছেই। আগামী দিনে মানুষ সেটা জবাব দেবে। তবে আমাদের কাছে যা পরিসংখ্যান বা তথ্য, আমাদের যে খবর, উনি বিপুল ভোটে জয়লাভ করবেন তমলুক সিট থেকে। আগামী লোকসভা ভোটে সন্দেশখালি কতটা প্রভাব ফেলবে? সন্দেশখালি তো প্রভাব ফেলেছে। সন্দেশখালি তো মানে মা বোনেরা ঝাঁটা, জুতো, মটি, কাটারি, লাঠি নিয়ে বেরিয়েছেন। সন্দেশখালি দেখুন, আমি আমি কোথায় একটা দেখছিলাম, আমি কুরমুনে গেছিলাম আমাদের ভাতারে, তা ওখানে এক আমাদের বিজেপি কর্মী স্ত্রীকেও, যে তোর স্বামী বিজেপি করছে, এরকমভাবে বারবার তৃণমূলের যারা লোকজন আছে তাকে খারাপ প্রস্তাব দেওয়া বা বিব্রত করা, ডিস্টার্ব করা, বাড়িতে সাদা থান পাঠানো, এই ধরনের। হয়তো সন্দেশখালিতে একটা সম্মিলিত গণপ্রতিরোধ গড়ে উঠেছে, বিস্ফোরণ হয়েছে। আপনি এই ঘটনা দেখলে আপনি পাবেন কোথাও আছেই, এটা মানে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর বিচ্ছিন্ন ঘটনা হলে ওনাদের যে এখন প্রাক্তন মন্ত্রী বা কলকাতার প্রাক্তন মেয়র, তার যিনি সঙ্গে থাকেন বৈশাখী ব্যানার্জি, উনি তো বলেছেন যে শুধু সন্দেশখালিতে পিঠের নয়, ওনাকেও নাকি কলকাতায় বিভিন্ন মন্ত্রীরা রাত্রেবেলায় খাসির মাংস আর মদ খেতে ডাকত। তাহলে এই ঘটনা তো ওনাদের দলের লোকেরাই বলছে, আমার তো আর বলার কিছু যায় আসে না। যে লোকসভা কেন্দ্রে আছেন, আগামী ভোটের ফলাফল আপনি কিরকম আশা করছেন? ফলাফল এটা তো আমরা জিতেই আছি, আবার জিতবো, এর থেকে বেশি মার্জিনে জিতবো। গতবারে যা জিতেছিলাম 2,500 সামথিং, এর থেকে অনেক বেশি মার্জিনে জিতবো, এটুকু বলতে পারি। এবং মানুষ দেখুন, 19 সালের যে নির্বাচন ছিল, এটা আপনাকে বুঝতে হবে। 19 সালের নির্বাচন সেই অর্থে কিন্তু বুথে সেরকমভাবে বিজেপি সব জায়গায় পোলিং এজেন্ট দিতে পারেনি। যেটা হয়েছে, মোদিজির আবেগে হাওয়ায় ভোট হয়ে আমরা মানুষ ভোট দিয়ে দিয়েছে, তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে জিতে গেছে। এবারে কিন্তু আমরা সংগঠন আমাদের বুথে বুথে তৈরি হয়েছে, সংগঠন প্লাস মোদিজির যে কাজ এবং দেশের জন্য তার যে হাওয়া, এই দুটোর মানে কম্বিনেশনে এবারে ভোট হবে এবং অনেক বেটার রেজাল্ট হবে। এবং সেটা আমি একটা ইংরাজির
একটি টিভি চ্যানেলে দেখছিলাম, এবং তার পূর্বাভাস পিকেও দিয়েছে যে এবারে কিন্তু বেঙ্গলে ভালো রেজাল্ট করবে বিজেপি। পিকে কি বললো, পিকে সার্টিফিকেটের প্রয়োজন নেই, কিন্তু এটা বোঝা যাচ্ছে আপনি বর্ধমান দুর্গ তো আমরা জিতবই, এবং বর্ধমান পূর্বও জিতবো, বোলপুর বীরভূম এই সিটগুলোও ভালো হচ্ছে, লড়াই হবে এবং জেতার জায়গায় আমরা রয়েছি, এবং বীরভূমে তো আমাদের খুব ভালো সংগঠন আছে। 2021-এর পর সাধারণ কর্মীদের পাশে গিয়ে আপনারা দাঁড়ান, এবারও কি সেম করবেন? তখন তো একটা ঝড়, মোদিজির লেহের যে বলতে যেটা বোঝায়, সেই ফ্লোতে ভোট হয়েছে। আমাদের সব জায়গায় সেরকম অর্গানাইজেশন তখনও দানা বাঁধতে ওঠেনি। 21-এর সময় ভোট হয়েছে, এ কথা ঠিক যে আমরা সব জায়গায় অত্যাচারিত কর্মীদের পাশে আমরা দাঁড়াতে পারিনি, কিন্তু একদমই দাঁড়াইনি এটা বলা ভুল। হয়তো যতটা করা উচিত ছিল ততটা করতে পারিনি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, রাজ্যের যে আইনজীবী সেল, ভাতারি 150টা পরিবার ঘরছাড়া ছিল। প্রিয়াঙ্কা টেবরিওয়াল নিজে ভাতার থানায় এসেছিলেন এবং যারা ঘরছাড়া ছিলেন তাদের ঢোকাবার ব্যবস্থা করেছেন। এবং আমি লিস্ট করে করে কোন গ্রামে আজকে নবাবনগরে এত লোক বাড়ি ঢুকছে, আজকে কুরুনে এত লোক বাড়ি ঢুকছে, আজকে সোঁচালদে এই লোকটা বাড়ি ঢুকছে, শ্রীপুরের এই লোকটা বাড়ি ঢুকছে, হ্যাঁ, আজকে কালপাড়ি মঞ্জুলা এই লোকটা বাড়ি ঢুকছে, এভাবে লিস্ট করে করে করেছি, ঢুকিয়েছি। সেক্ষেত্রে হয়তো আরও বেটার করলে ভালো হতো, কিন্তু আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি এবং আমরা লিডারশিপকেও বলেছি যে আগামী দিনে আরও বেশি করে কর্মীদের পাশে থাকতে হবে, কারণ কর্মীরা যেন বিপদের দিনে মনে না করেন যে তারা আশ্রয়বিহীন। তো এখন অনেকটা সেই বিহবলতা কাটিয়ে এখন লড়াইয়ের ময়দানে পার্টি আছে। আর আপনি যে মঙ্গলকোটের কথা বললেন, মঙ্গলকোট তো একটা অন্য ঘরানার রাজনীতি হয় ওখানে, স্বাভাবিকভাবেই চাপ নেই আমি বলবো না, আছে, যেহেতু ওখানে একটা বিস্তীর্ণ অংশ বালি সমেত এবং দীর্ঘদিন ধরে হচ্ছে কোনো বিরোধী শূন্য অবস্থা, কোনো বিরোধী ছিল না। স্বাভাবিকভাবে বিরোধী যদি গণতন্ত্রে না থাকে, সেই জায়গায় এক না একটা অন্তর মাথাচাড়া দেয়, সেই জায়গাটা হয়েছে। তো আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যেটুকু যা হয়েছে, আমরা কর্মীদের পাশে সর্বত্র আছি। এবং এই কদিন আগে ওই লাকুড়িয়া অঞ্চলের একটা গ্রামে, ওখানে আমাদের বিজেপির বোলপুর জেলার যুবনেতা আক্রান্ত হয়েছিল। তো আমি এবং আমাদের দুবরাজপুরের যে এমএলএ, আমাদের যুব মোর্চার সর্বভারতীয় সহসভাপতি, বোলপুরের সভাপতি ওয়ানম্যানার, সবাই মিলে ওনার সাগিরা যে গ্রাম আছে লাকুড়িয়া, সেখানে গিয়েছিলাম, দেখা করে এসেছি। ও আইসিকে বলেছি, আর আইসি থানায় ডেপুটেশন হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি পাল্টাচ্ছে আস্তে আস্তে। না, সংখ্যালঘুরা দেখুন, তৃণমূল যদি সংখ্যালঘুদের মানে সংখ্যালঘুরা যে তৃণমূলের পক্ষে আছে সেটা মনে হয় না, কারণ যবে থেকে সিএ পাস হয়েছে, মুখ্যমন্ত্রী বারবার এই সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বুঝিয়ে একটা মব বিশৃঙ্খলা, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে সে আগের মতো ট্রেন ভাঙচুর বা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার দিকে চেষ্টা করেছিলেন, কিন্তু আমি দেখিনি কোথাও কোনো সেরকম কোনো প্রতিবাদ হয়েছে তো, বা বিক্ষোভ হয়েছে যেটা প্রিপ্ল্যান বিক্ষোভ মমতা ব্যানার্জি করান। স্বাভাবিকভাবে সংখ্যালঘুরা বুঝছেন, এবং আমাদের সঙ্গে মালদা বলুন, মেদিনীপুর বলুন, মুর্শিদাবাদ বলুন, বিভিন্ন জায়গায় একটা বড় অংশের সংখ্যালঘু মানুষ আমাদের সঙ্গে আসছেন, এবং কোথাও না কোথাও এইটা মানুষের মধ্যে উপলব্ধি হয়েছে যে সিএ এটা যারা অন্য দেশ থেকে ধর্মীয় উৎপীড়নে এসছেন, সেই জায়গায় তাদের নাগরিকত্ব দেওয়া নেই। আপনি ধরুন পাকিস্তানের যে সমস্ত হিন্দু কমিউনিটির লোকজন আছেন, তারা যদি অত্যাচারিত হন, তারা যদি নিজেদের ধর্মাচরণ না পাকিস্তানে করতে পারেন, তাদের একমাত্র যাওয়ার জায়গা বাংলাদেশ। কিন্তু আপনার মনে হয় কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ পাকিস্তানে ইসলাম ধর্মাচরণ করতে গিয়ে তিনি আক্রান্ত হবেন? কারণ ওটা তো একদম ইসলামিক কান্ট্রি। তো স্বাভাবিকভাবে এই যে লেফট এবং কংগ্রেস সহ তৃণমূল বলছে যে কেন ইসলাম কমিউনিটিকে এর মধ্যে থেকে বাদ দেওয়া হলো, ওখানে তো ইসলামিক কান্ট্রি, ওখানে তো ইসলাম রিলিজিয়ান ফ্রি অ্যান্ড ফেয়ার করা যায়। ওখানে হিন্দু কমিউনিটির লোকরা বা বৌদ্ধ কমিউনিটির লোকরা যারা ওখানে ধর্মাচরণ করতে পারছে না, তো তারা তাদের এখানে যেন শান্তিপূর্ণ বসবাস করতে পারে, তাই ওখানে তো স্বাভাবিকভাবে সেই জন্য এটা ইনক্লুড করা হয়নি। তাহলে পরিসংখ্যান বলছে ভারতে শুধুমাত্র হিন্দু নয়, সমস্ত ধর্মাবলম্বীরা সুরক্ষিত। স্বাধীনতার সময়, দেশভাগের সময় যা ছিল
তার তুলনায় মুসলিম পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু পাকিস্তান বাংলাদেশে হিন্দু পার্সেন্টেজ কমে গেছে। খুব স্বাভাবিকভাবে আপনি চলে যান ভাতার, আজকে ওরগ্রাম ফরেস্টের ধারে ধারে নবাবনগর থেকে আরম্ভ করে ওরগ্রাম ঝর্ণা, এই হিউজ জঙ্গলের ধারে ধারে ছোটো 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 বাড়ি কলোনি, সমস্ত তো উদ্বাস্তু পরিবার, এই রথতলা কাঞ্চননগর বর্ধমান শহরে। তো তারা বাপ দাদাদের 2 কাঠা 2 বিঘে 50 বিঘে 200 বিঘে যাই যাক থাক, বাংলাদেশ থেকে ভিটে মাটি ছিঁড়ে রাতারাতি এক কাপড়ে কেউ কি শখ করে এসে জঙ্গলে বাস করে, পরিস্থিতি হয়েছে। আজকে সেই তাদের দুঃখ যন্ত্রণা দুর্দশাটাকে মোদিজি তাদেরকে নাগরিকত্ব দিয়ে তাদেরকে একটা মাথা উঁচু করে আর 5টা ভারতবর্ষের নাগরিকের মতো বাঁচার একটা অধিকার দিয়েছেন, যেটা যখন দেশ ভাগ পার্টিশন হয়েছিল তখনই এই কথা বলা হয়েছিল যে যারা ওখানে থাকতে পারবে না তাদের এখানে বসবাসের দায়িত্ব দেওয়া হবে ভারতে। তো সেটাই মোদিজি করেছেন, এটা তো কংগ্রেসের দেখানো পথে, কংগ্রেসের যে বলা কথা সেটাই উনি ইমপ্লিমেন্ট করেছেন। এটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম একটা নোংরা রাজনীতি করছে। যে সমস্ত রাজ্যের সরকার আমাদের আছে, আমাদের মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু একটা শিল্পের পক্ষে বিজেপির অবস্থান সবসময় আছে। শিল্প হলেই সেখানে বিনিয়োগ হবে, আর বিনিয়োগ হলেই সেখানে একটা ব্যাপক অংশের মানুষ কাজ পাবে, আর কাজ পেলে মানুষের হাতে পয়সা আসবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। একদম খুব স্বাভাবিকভাবেই বিজেপির এই পলিসি আছে বলেই আজকে ভাইব্রেন্ট গুজরাটের যে মডেল, আজকে তারা কিন্তু এখানকার আমার যারা মানে এসসি এসটি এবং বিশেষ করে গরিব সংখ্যালঘু পরিবারের বহু লোকজন আজকে গুজরাটের বিভিন্ন জায়গায় কর্মরত। একদম আমার গ্রামেরও অনেকে আছেন, তো আমি তাদেরকে যখন একান্তে জিজ্ঞাসা করি, বলে যে গুজরাট মানে বিরাট খারাপ, এরকম ব্যাপার, যে তোদের গেলে কোনো অসুবিধা হয়? বল না দাদা, অসুবিধা হয় না। হ্যাঁ, তো আজকে তো মুম্বাইয়ে একটা বামশোরেরই কয়েক হাজার শ্রমিক কাজ করে এম্বোটারি, যাদেরকে করোনার সময় আমি খাবার দাবার দিয়েছিলাম, নারাবি থেকে আরম্ভ করে গোটা মুম্বাইয়ের একদম বিস্তীর্ণ অঞ্চলে। তো তাদের বাড়িতে এখানে বামশোরে ভাতারে বিভিন্ন জায়গায় তারা টাকা পাঠায়, এম্বোটারি কাজ করে। একটা ঝোপড়ি যে বলে ওদেরকে, সেখানে হয়তো 20 জন 30 জন 40 জন করে ওরা থাকে। তো সেখানে তো বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী কই, তাদের তো কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে না, তারা তো বছরের পর বছর, দশকের পর দশক ওখানে এম্বোটারি কাজ করছেন। সেই টাকা এখানে পাঠিয়ে যাদের আগে মাটির বাড়ি ছিল তারা এখন তো দোতলা বাড়ি, একতলা বাড়ি করছেন, গাড়ি কিনছেন, বাইক কিনছেন। কোথায় অসুবিধা? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আর সেই জন্য আমরা ইন্ডাস্ট্রির পক্ষে সবসময়ই, ইন্ডাস্ট্রি এলে অবশ্যই হবে, সমস্ত লোককে যে বিজেপি এলেই সবারই সরকারি চাকরি হয়ে যাবে এই কথা আমরা বলবো না, কিন্তু যার যেরকম যোগ্যতা, যার সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা যা হবে, যারা একটুখানি কম পড়াশোনা জানে, যাদের সরকারি চাকরি হয়তো পাওয়ার মতো যোগ্যতা নেই বা মান নেই বা আসন সংখ্যা হবে না, তারা বেসরকারি বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পাবেন ইন্ডাস্ট্রি হলে। এখানকার আমি সান অফ সয়েল, ভূমিপুত্র, স্বাভাবিকভাবে এখানকার প্রতি আমার একটা সবসময় আবেগ থাকে। বাইরের যখন যেখানে যে কোনো রাজনৈতিক জায়গায় যাই, তো আমাকে নিয়ে প্রথম কথাটা উঠলেই ভাতারের নামটা ওঠে। সেটা রাজ্যের কোনো মিটিংয়ে হোক, এই যেমন আরামবাগে গেছিলাম মোদিজির সভায়, তো আমি নাম করছি না, ওখানে খুব একজন সিনিয়র পুলিশ অফিসারের সঙ্গে দেখা হলো। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি এসছেন? হ্যাঁ। তো বললেন, এই একসঙ্গে ভাতারে কাজ করেছি, এরকম এরকম ব্যাপার। তো আমাকে দেখলেই ভাতারের নাম শুরু হয়ে যায় বাইরে যেখানে রাজনৈতিক কাজে যাই। আর ভাতারকে মানুষ চেনে ভোলাবাবুর নামে। ভোলাবাবু যেখানে শেষ করেছিলেন আমরা সেখান থেকে শুরু করতে চাই। এবং ব্যক্তিগতভাবে আমি ভোলা সেনকে তো প্রচুর শ্রদ্ধা করি। আর হয়তো উনি কংগ্রেস করতেন, ন্যাশনাল কংগ্রেস, ওনার সঙ্গে রাজনৈতিক দলগতভাবে পার্থক্য আছে। আজকের দিনে যদি ভোলাবাবু বেঁচে থাকতেন, হয়তো উনিও মোদিজির উন্নয়ন দেখে উনিও হয়তো বিজেপিতে আসতেন। বিদগ্ধ মানুষ, অভিজিৎ বাবুর মতো বিচারপতি, জাস্টিস, ওনার মতো লোক আসছেন, ভোলাবাবু হয়তো চলে আসতেন। আমি প্রত্যেকবার অ্যাকচুয়ালি ভোলা সেনকে যারা হারিয়ে বাড়ি পাঠিয়েছিল তারাই তো এখানে ঘটা করে ভোলা সেনের জন্মদিন বা এই বিষয়গুলো পালন করে গান্ধী কালচারে। তো ওদের মালা দেওয়ার আগে আমি ভোর 6টার সময় গিয়ে প্রত্যেকবার মালা দিয়েছি। তো সেই শ্রদ্ধার জায়গাটা আছে, থাকবে। আর ভোলাবাবু যেখানে শেষ করেছিলেন
আমরা সেখান থেকে শুরু করতে চাই। আর ব্যক্তিগতভাবে আমি রাজনীতিটা আমার আসার উদ্দেশ্য বা রাজনীতিটা করার উদ্দেশ্যই হচ্ছে এটাই যে আজকে রাজ্য স্তরে কাজ করার সুযোগ হয়েছে। যে স্তরেই যাই না কেন, কত বেশি করে এখানকার ডেভেলপমেন্ট, উন্নয়ন, এখানকার আরও পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা, এবং এখানে হয়তো ভবিষ্যতে যদি কোনো দিন সুযোগ হয় আমাদের সরকার এলে, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে যারা তৎকালীন সরকার চালাবেন এবং বিশেষ করে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিনিস্টার হবেন, আমি তার কাছে তো অবশ্যই দরবার করবো যে ভাতারে আমার কোনো শিল্প হোক। শিল্প হলে এখানকার ছেলেমেয়েরা কাজ পাবে, তাদের মান উন্নয়ন হবে, জীবনযাত্রার মানুষের হাতে পয়সা আসবে। আর আমি সরকার আমাদের এলে আমি তো অবশ্যই শুভেন্দুদাকে অবশ্যই বলবো যে ভাতারে এখানে গরিব চাষি ম্যাক্সিমামটা, আর যাদের চাষবাস নেই হয় ক্ষেত মজুর করেন কিংবা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তো এখানে ওর গ্রামে বিস্তীর্ণ শিল্পাঞ্চল অনেক জায়গা পড়ে আছে যেগুলো সেরকম চাষ হয় না। সে সমস্ত জায়গায় আরও বেশি করে বড় বড় ইন্ডাস্ট্রি করে বা মাঝারি বড় ইন্ডাস্ট্রি করে এখানকার মানুষের যাতে উন্নয়ন, কর্মসংস্থান হয়, তাদের হাতে যেন টাকা আসে, তারা যেন খরচ করতে পারেন, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, এটাই আমার ইচ্ছা। এবং আমি যখন সকালে উঠে থেকে রাতে ঘুমোতে যাই, আমার মাথায় কিন্তু সবসময় এটাই থাকে যে ভাতার থানার, ভাতার বিধানসভার লোকজনদের জন্য কতটা করতে পারবো। বার্তা দিলাম মোদিজির যে বার্তা, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।